নমস্কার, দ্য ডিপ ডাইভের আজকের আলোচনায় স্বাগত। আজ আমরা একটু অস্ট্রেলিয়ার দিকে তাকাবো, মানে ওদের বিশাল সব নির্মাণ প্রকল্পের দিকে। হ্যাঁ, বেশ কিছু বড় বড় প্রজেক্ট চলছে ওখানে। একদম। একদিকে তো দারুণ সব পরিকল্পনা দেখছি আমরা, মানে নতুন শহর, নতুন পরিকাঠামো, বিরাট বিরাট সব উদ্যোগ। যেমন ধরুন ওই যে সমুদ্রের নিচ দিয়ে তার টেনে সিঙ্গাপুরে বিদ্যুৎ পাঠানোর প্ল্যানটা। ঠিক 4000 কিলোমিটার, ভাবা যায় একটা বিশাল সোলার ফার্ম থেকে। মানে স্বপ্নগুলো সত্যি আকাশ ছোঁয়া। কিন্তু ওই স্বপ্নের উল্টো পিঠটাও তো আছে, মানে বাস্তবটা। হ্যাঁ, সেটাই। অনেক প্রকল্পেই তো শুনছি সমস্যা হচ্ছে। প্রচুর। বিরাট ডিলে হচ্ছে, বাজেট কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তার ঠিক নেই, বিলিয়ন বিলিয়ন ডলার বেড়ে যাচ্ছে, আর নির্মাণ কাজের সময়ও নানা রকম অপ্রত্যাশিত ঝামেলা। তো আজকের আলোচনাটা তাহলে এই নিয়ে। হ্যাঁ, আজ আমরা অস্ট্রেলিয়ার এরকম কয়েকটা সবচেয়ে বড় প্রজেক্ট আর সেগুলোর এখন কি অবস্থা সেটা একটু গভীরে গিয়ে দেখব। মানে আমাদের হাতে যেসব তথ্য আছে সেগুলো ঘেঁটে বোঝার চেষ্টা করব সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে আর ভবিষ্যৎটা কি এই বিশাল প্রজেক্টগুলো। ইন্টারেস্টিং। শুরু করা যাক তাহলে। শুরু করি মেলবোর্নের সাউথ ব্যাংক টাওয়ার দিয়ে। এটাকে তো বলা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা আইকনিক প্রজেক্ট হতে চলেছে। হ্যাঁ, দক্ষিণ গোলার্ধে নাকি সবচেয়ে উঁচু টাওয়ার। দুটো টাওয়ার তো? হ্যাঁ, দুটো। একটা 366 মিটার আর একটা 288। তবে আমার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে ওই গ্রিন স্পাইন ডিজাইনটার কথা। ওই যে দুটো টাওয়ার জুড়ে সবুজ ব্যালকনি দিয়ে পেঁচানো ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, দেখতে তো অসাধারণ লাগবে মনে হচ্ছে, কিন্তু শুধু তো দেখার জন্য নয়, এর কনসেপ্টটা। এর পেছনের আইডিয়াটাও দারুণ। ওরা এটাকে বলছে 5 মিনিটের উল্লম্ব শহর। 5 মিনিটের শহর মানে একটা ভার্টিক্যাল সিটি। আর বাসিন্দাদের দরকারি প্রায় সবকিছু, থাকা, কাজ, দোকানপাট, খাওয়া দাওয়া, বিনোদন সব ওই টাওয়ার কমপ্লেক্সের ভেতরেই থাকবে। বাহ, ইন্টারেস্টিং তো। 2020 সালে যখন ওই অতিমারি চলছিল, তখন ভিক্টোরিয়া সরকার রাজ্যের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিকে একটু চাঙ্গা করতে বেশ তাড়াতাড়ি এটার অনুমোদন দিয়ে দেয়। প্রায় 1.3 বিলিয়ন ডলারের প্রজেক্ট, আর আশা করা হচ্ছে 5000 লোকের কাজ হবে। টার্গেট তো 5 বছরের মধ্যে খুলে দেওয়ার। ডিজাইন বা এই ভার্টিক্যাল সিটির কনসেপ্ট দুটোই কিন্তু বেশ আধুনিক। বেশ, এই প্রজেক্টটা শুনে তো মনে হচ্ছে স্বপ্নের দিকটাই বেশি ভারী। এবার একটু সিডনিতে যাই, সেখানকার নতুন টেক হাব সেন্ট্রাল প্লেস। সেন্ট্রাল প্লেস, হ্যাঁ, ওদের লক্ষ্য তো বেশ বড়, আমেরিকার সিলিকন ভ্যালির মতো একটা কিছু বানানো। তাও আবার সিডনির সবচেয়ে ব্যস্ত ট্রান্সপোর্ট হাবের পাশে। ঠিক তাই। সেন্ট্রাল প্লেস অংশটা ইতিমধ্যে প্রায় $2 বিলিয়ন বিনিয়োগ হয়ে গেছে। প্রথমে তো শুনেছিলাম দুটো সাধারণ চৌকো বিল্ডিং হবে। ও, ডিজাইন পাল্টেছে। হ্যাঁ, পরে ঠিক হয় 3টে বাঁকানো টাওয়ার। দেখতেও ভালো লাগবে আর আশেপাশের পুরনো বিল্ডিংগুলোর সাথে মিশেও যাবে। উদ্দেশ্যটা কি? শুধু অফিস? মূল লক্ষ্য অবশ্যই টেক কোম্পানিগুলোকে আনা। প্রায় 1,30,000 বর্গমিটার অফিস স্পেস তৈরি হচ্ছে। বিশেষ করে সাইবার সিকিউরিটি, এআই, কোয়ান্টাম কম্পিউটিং এইসব দিকে জোর দেওয়া হচ্ছে। আর অফিসের বাইরে? হ্যাঁ, সেটাই। শুধু তো অফিস নয়, বিল্ডিংগুলোর মধ্যে হাঁটার পথ, রেস্তোরাঁ, ক্যাফে, একটা বড় ডাইনিং হাব, এগুলো বানানো হচ্ছে যাতে বিভিন্ন ফিল্ডের লোকজন একসাথে মিশতে পারে, আইডিয়া শেয়ার করতে পারে। মানে একটা ইনোভেশন হাব তৈরি করা। এর পাশেই না অ্যাটলাসিয়ানের নতুন হেডকোয়ার্টার হচ্ছে, ওই যে কাঠের টাওয়ারটা। ঠিক, অস্ট্রেলিয়ান টেক জায়ান্ট অ্যাটলাসিয়ান। আর ওটা হবে বিশ্বের সবচেয়ে উঁচু হাইব্রিড টিম্বার টাওয়ার। কাঠের তৈরি এত উঁচু বিল্ডিং, ভাবা যায়? হ্যাঁ, এটা পরিবেশ বান্ধব কনস্ট্রাকশনের একটা দারুণ উদাহরণ হতে পারে। আর টেকনোলজিক্যালিও বেশ চ্যালেঞ্জিং। সব মিলিয়ে তাহলে জায়গাটা বেশ জমে উঠবে মনে হচ্ছে। অবশ্যই। এই পুরো টেক হাব এলাকাটা এখনই প্রায় $6.7 বিলিয়ন বিনিয়োগ টেনে ফেলেছে। আর একটা জিনিস খেয়াল করার মতো, এখানে যেহেতু প্রাইভেট ইনভেস্টমেন্ট বেশি, রাজনৈতিক ঝামেলা কম, তাই কাজটা কিন্তু বেশ তরতর করে এগোচ্ছে। সরকারি প্রজেক্টগুলোর চেয়ে অনেক ফাস্ট। হ্যাঁ, সেটাই। সরকারি অনেক প্রজেক্টের চেয়ে এর গতি অনেক বেশি। এটা হয়তো একটা ইঙ্গিত দেয়, মানে ফাইন্যান্সিং আর ম্যানেজমেন্টের ধরনটা প্রজেক্টের গতিতে কতটা এফেক্ট করে। খুব ইন্টারেস্টিং পয়েন্ট। আচ্ছা, এবার একটু এনার্জির দিকে যাই। ফিউচার এনার্জি মানে রিনিউয়েবল এনার্জি, এইটা নিয়েও তো অস্ট্রেলিয়া বিরাট সব প্ল্যান চলছে। ভিক্টোরিয়ার স্টার অফ দ্য সাউথ। স্টার অফ দ্য সাউথ, হ্যাঁ, এটা অস্ট্রেলিয়ার প্রথম বড় মাপের অফশোর উইন্ড ফার্ম হতে চলেছে। মানে সমুদ্রের ধারে উইন্ডমিল বসানো। একদম। মেলবোর্নের উপকূলে প্রায় 500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কয়েকশো উইন্ড টারবাইন বসবে। জায়গাটা প্রায় সিঙ্গাপুরের 3/4 সাইজ। বাপরে, এত বড়! হ্যাঁ,
এখান থেকে যে ইলেকট্রিসিটি তৈরি হবে সেটা ন্যাশনাল গ্রিডে যাবে, মেলবোর্নের প্রায় 20% বাড়ির বিদ্যুতের চাহিদা করতে পারবে। তার মানে বিশাল ইনভেস্টমেন্ট আসবে, কাজ তৈরি হবে। সেটাই আশা করা হচ্ছে। প্রায় 5 থেকে 6 বিলিয়ন ডলারের বেশি ইনভেস্টমেন্ট আর হাজার হাজার জবস। স্বপ্নটা তো খুবই সবুজ আর বড়সড়। কিন্তু এখানেও কি সব স্মুথলি চলছে, নাকি এখানেও বাধা আছে? বাধা তো আছেই। এখানে মেইন প্রবলেমটা ছিল পলিসি মেকিং এ দেরি। মানে যখনই প্রজেক্টে প্ল্যান হয় তখন অস্ট্রেলিয়ায় অফশোর উইন্ড ফার্মের জন্য ঠিকঠাক কোনো লিগ্যাল ফ্রেমওয়ার্কই ছিল না। তাই নাকি? তাহলে বেশিরভাগ নিয়মকানুন ছিল পুরনো, মানে ওই অয়েল বা গ্যাস এক্সপ্লোরেশনের জন্য তৈরি। এই আইনি ফাঁকটা ভরতে 2021 সালে গিয়ে অফশোর ইলেকট্রিসিটি ইনফ্রাস্ট্রাকচার বিল পাস করাতে হলো। ও, তার মানে এই দেরির জন্য কাজও পিছিয়ে গেল। একদম। টার্গেট ছিল 2028-এর মধ্যে শেষ করার, কিন্তু এখনো কনস্ট্রাকশন কন্ট্রাক্টরই ফাইনাল হয়নি। তাই অনেকে তো বলছে এটা চালু হতে হতে 2030 পেরিয়ে যেতে পারে। তার মানে এখানে টেকনোলজির চেয়ে পলিসি আর অ্যাডমিনিস্ট্রেশনের সমস্যা বড় হয়ে দাঁড়ালো। হ্যাঁ, সেটাই দেখা যাচ্ছে। মানে স্বপ্নটা আটকে গেল লাল ফিতের ফাঁসে। রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে এই ধরনের চ্যালেঞ্জের কি আরও উদাহরণ আছে? ওই যে স্নোই 2.0 প্রজেক্টটা, ওটার কি খবর? ওটা তো খুব অ্যাম্বিশাস ছিল। স্নোই 2.0 নিঃসন্দেহে খুব অ্যাম্বিশাস। এটা আসলে অস্ট্রেলিয়ার খুব বিখ্যাত স্নোই মাউন্টেন্স হাইড্রো ইলেকট্রিক স্কিমের একটা এক্সটেনশন। ওই পুরনো স্কিমটা তো 1974-এ শেষ হয়েছিল। একটা ইঞ্জিনিয়ারিং ওয়ান্ডার ছিল তখন। হ্যাঁ, শুনেছি। তো এটার এক্সটেনশনটা কি রকম? এটার মূল আইডিয়া হলো দুটো এক্সিস্টিং ড্যামকে মাটির নিচে 27 কিলোমিটার লম্বা টানেল দিয়ে জোড়া। এটা কাজ করবে একটা বিশাল ব্যাটারির মতো, যাকে বলে পাম্পড হাইড্রো স্টোরেজ। পাম্পড হাইড্রো স্টোরেজ মানে জল পাম্প করে এনার্জি স্টোর করা। ঠিক তাই। সহজ করে বললে, যখন বিদ্যুতের ডিমান্ড কম থাকে বা ধরুন সোলার বা উইন্ড থেকে বেশি পাওয়ার আসছে, জল নিচের ড্যাম থেকে পাম্প করে উপরের ড্যামে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, যা আগে বোঝা যায়নি। কি রকম? ওরা 3টে বিশাল টানেল বোরিং মেশিন TBM কিনেছিল। ভেবেছিল এগুলো সব ধরনের মাটি কাটতে পারবে। কিন্তু 2021 সালে কাজ শুরুর পরেই একটা TBM নরম মাটিতে এমনভাবে ফেসে যায় যে মাটির নিচে প্রায় 10 মিটার চওড়া একটা সিঙ্কহোল তৈরি হয়ে যায়। বলেন কি? মাটির নিচে টানেল খুঁড়তে গিয়ে 10 মিটার গর্ত? হ্যাঁ, রীতিমতো ভয়ঙ্কর অবস্থা। ওই জায়গাটা স্টেবিলাইজ করতেই কয়েক মাস লেগে গেল। এখানেই শেষ নয়, অন্য জায়গায় আবার কেমিক্যাল স্পিল হয়েছে, কর্মীদের সরিয়ে নিতে হয়েছে। তার মানে প্রজেক্ট পুরো ঘেটে গেছে? অনেকটাই। এখন অন্তত 4 বছর পিছিয়ে গেছে প্রজেক্টটা। আর খরচের কথা যদি বলেন, শুরুতে ধরা হয়েছিল $1.3 বিলিয়ন, সেটা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় $8 বিলিয়ন। সর্বনাশ! অতিমারির জন্য সাপ্লাই চেনের সমস্যা তো ছিলই। ওই যে সিঙ্গাপুরে পাওয়ার পাঠানোর প্ল্যানটার কথা বলছিলেন শুরুতে। হ্যাঁ, অস্ট্রেলিয়া এশিয়া পাওয়ার লিমিট, এটা প্রাইভেট এন্টারপ্রাইজের একটা চরম উচ্চাকাঙ্ক্ষার নিদর্শন। প্ল্যানটা শুনলে সত্যি অবাক হতে হয়। কিরকম প্ল্যান? নর্দার্ন টেরিটরিতে 15,000 হেক্টর জমিতে, মানে বিরাট এলাকা, একটা সোলার ফার্ম তৈরি করা। সেখান থেকে 800 কিলোমিটার দূরে ডারউইনে 6.4 গিগাওয়াট পাওয়ার পাঠানো। আচ্ছা, তারপর আসল চমকটা, সমুদ্রের নিচে 4200 কিলোমিটার লম্বা হাই ভোল্টেজ সাবমারিন কেবল দিয়ে ইন্দোনেশিয়া হয়ে 2.2 গিগাওয়াট পাওয়ার সোজা সিঙ্গাপুরে এক্সপোর্ট করা। কিন্তু কি? এখানে বাগড়া দিল ম্যানেজমেন্ট আর পার্টনারদের মধ্যে গন্ডগোল। সান কেবল বলে যে কোম্পানিটা এর দায়িত্বে ছিল, তার 2 প্রধান অস্ট্রেলিয়ান বিলিয়নিয়ার পার্টনারের মধ্যে মতের মিল হলো না। পুরো প্রসেসটাই আটকে গেল। তাহলে এখন কি অবস্থা? পরে একজন পার্টনারের ইনভেস্টমেন্ট গ্রুপ ব্রোক ভেঞ্চার্স কোম্পানিটা কিনে নিয়েছে, কিন্তু তারা এখনো পর্যন্ত মোটে $43 মিলিয়ন ইনভেস্ট করেছে। $20 বিলিয়ন প্রজেক্টে 2030-এর মধ্যে শুধু ডারউইনে 900 মেগাওয়াট পাওয়ার সাপ্লাই করা। সিঙ্গাপুরের লাইনটা কবে হবে সেটা এখন ভবিষ্যতের ব্যাপার। এবার একটু ট্রান্সপোর্টের দিকে তাকানো যাক। শহরগুলোকে কানেক্ট করার যে প্রজেক্টগুলো, সেগুলোর কি অবস্থা? সিডনি মেট্রো তো বিশাল প্রজেক্ট। সিডনি মেট্রো নিঃসন্দেহে সিডনি ট্রান্সপোর্ট সিস্টেমে একটা বিরাট বদল আনার চেষ্টা। 4টে নতুন লাইন তৈরি হচ্ছে, শহরের নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, গ্রেটার ওয়েস্ট সব জুড়ে দেবে। সিডনি হারবারের নিচ দিয়েও তো যাবে? হ্যাঁ, হারবারের নিচ দিয়ে টানেল হবে, সিটির সেন্ট্রাল স্টেশনগুলোর মধ্যে দিয়ে যাবে, এমনকি নতুন যে ওয়েস্টার্ন সিডনি এয়ারপোর্ট হচ্ছে সেটার সাথেও ডিরেক্ট কানেকশন থাকবে। আর হ্যাঁ, ওটা $666 মিলিয়ন সেভ করেই শেষ হয়েছিল। দ্বিতীয় লাইনটা অলমোস্ট রেডি, টেস্টিং চলছে। বাহ, তাহলে তো ভালোই এগোচ্ছে। না, এখানেই ভালো খবরের শেষ। প্রজেক্টের বাকি পার্টগুলো, বিশেষ করে সিডনি মেট্রো ওয়েস্ট লাইন,
সেটা ভয়ানক জটিল হয়ে উঠেছে। কি রকম জটিল? এর বাজেট অলরেডি $8 বিলিয়ন ছাড়িয়ে গেছে। সরকার এখন আবার ইন্ডিপেন্ডেন্ট রিভিউ করাচ্ছে যে কেন এত বাড়ছে খরচ। অবস্থা এতটাই সঙ্গীন যে পুরো লাইনটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাও নাকি আছে। বলেন কি? কিন্তু প্রতি কিলোমিটারে খরচ পড়ছে $703 মিলিয়ন। সেটাও তো সম্ভব নয়। তার মানে এখানেও সেই একই গল্প। সিডনি মেট্রো বানালে মেলবার্নই বা চুপ করে বসে থাকবে কেন? সেখানেও তো শুনছি সাবআরবান রেল লুপ এসআরএল নিয়ে বিরাট হইচই। ঠিক, মেলবার্নের সাবআরবান রেল লুপ সম্ভবত অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে অ্যাম্বিশাস আর একই সাথে সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল ট্রান্সপোর্ট প্রজেক্টগুলোর একটা। কিসের প্রজেক্ট এটা? 90 কিলোমিটার লম্বা একটা অরবিটাল রেল লাইন বানানোর প্ল্যান, যেটা মেলবার্নের ইস্টার্ন, ওয়েস্টার্ন আর নর্দার্ন সাবআরবগুলোকে কানেক্ট করবে সিটি সেন্টারকে বাইপাস করে। অরবিটাল রেল মানে শহরের কেন্দ্র এড়িয়ে বাইরের দিক দিয়ে ঘুরবে? কিন্তু শুরু থেকেই এটা নিয়ে বিতর্ক। কি নিয়ে বিতর্ক? 2018 স্টেট ইলেকশনের ঠিক আগে ঠিক করে এটার কথা অ্যানাউন্স করা হয়। তখন বলা হয়েছিল পুরোটা বানাতে লাগবে $33 বিলিয়ন। কিন্তু আসলে খরচ অনেক বেশি। সেটাই, টেকনোলজি, ইন্টারন্যাশনাল কানেকশনস সব দিকে এর বড় প্রভাব পড়বে। অবশ্যই পড়বে। কিন্তু আজকের আলোচনা থেকে একটা জিনিস স্পষ্ট হলো যে এই বিশাল মাপের প্রজেক্টগুলো, বিশেষ করে যখন পাবলিক মানি ইনভলভ থাকে, সেগুলোর প্ল্যানিং থেকে ইমপ্লিমেন্টেশন ইন্ডিপেন্ডেন্ট বডিগুলোর সুপারভিশন বাড়িয়ে নাকি শুরু থেকেই আরও রিয়েলিস্টিক টার্গেট সেট করে, নাকি এটা মেনে নিতেই হবে যে এত বড় স্বপ্ন দেখতে গেলে এই পরিমাণ জটিলতা, অনিশ্চয়তা আর খরচ বৃদ্ধিটা হয়তো এর সাথে আসবে। এটা সত্যিই ভাবার মতো একটা বিষয়। আজকের মতো এখানেই শেষ করা যাক।